একটা আঙুল। লাশ, লাশ। কে কোথায় আছো? কে কোথায় আছো? এক্ষুনি এসো। শুনছেন? হ্যাঁ হ্যাঁ বৌমা, কিছু বলছো? হ্যাঁ, বাবা তো এখনো বাড়ি ফিরলো না মা। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, ভেবে চিন্তে কোনো কুল কিনারা করতে পারছি না। বাবুর বাবা তো এরকম লোক নয়, কাউকে কিছু না বলে সারা রাত্রির বাইরে। আমি তো কিছু ভেবে পাচ্ছি না কি করব। বাবার মোবাইলটাও তো বন্ধ। ও, তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আমি সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি, কাল রাতের মতন বন্ধই বলছে। আমিও তো চেষ্টা করলাম, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। মা বলছি আমি একটু বেরিয়ে দেখবো যদি কোনো খোঁজ পাই। তুমি আবার এখন বাইরে গিয়ে কোথায় খুঁজবে? দেখি না একবার পেরিয়ে, কেউ না কেউ নিশ্চয় বলতে পারবে। আচ্ছা দেখো। পুষ্প, যাও যাই। পুষ্প, মা। পুষ্প রে, কি হয়েছে? প্রতিমাদি, তুমি পুলিশকে নিয়ে এসছো? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে পুষ্প, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে বলবে তো? বড় পুকুরের কাছে মাটি খুঁড়ে। কি কি মাটি খুঁড়ে? কি মাটি খুঁড়ে গোবিন্দদার লাশ পাওয়া গেছে। এসব কি বলছো কি তুমি প্রতিমাদি? কি অলক্ষণীয় কথা বলছো তুমি? সকালবেলায় আমি যখন যাচ্ছিলাম দেখলাম মাটি চাপা ছিল, তারপরে তোকে একটা হাত বেরিয়েছিল, তাতে আঙুলের আংটিটা দেখে বুঝতে পেরেছি ওটা গোবিন্দদারই লাশ। কি বলছিস কি তুই? সরো সরো। কোন দিকে? পুকুর পাড়ে স্যার। বডিটা তোলা হয়েছে? হ্যাঁ। আর লাশ আইডেন্টিফাইড হয়েছে? গ্রামবাসী তো বলছে বডিটা গোবিন্দ দাসের। চলুন তো দেখি। খুব নৃশংসভাবে মারা হয়েছে। হ্যাঁ স্যার, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, একবার নয় বারবার। সেই রকমই মনে হচ্ছে। বডিটা কিন্তু মাটির নিচে পোতা ছিল। আচ্ছা, উনি কি এই এলাকারই বাসিন্দা ছিলেন? হ্যাঁ স্যার, ওই মাঝের পাড়ার দিকের। এখান থেকে ধরুন হাঁটা পথে 10 মিনিট। আচ্ছা, ওনার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, ওনার পুত্রবধূ আর স্ত্রী এসেছেন, গাছতলায় বসে বসে কাঁদছেন। আচ্ছা, মার্ডার ওয়েপন রিকভার হয়েছে? না স্যার। আর আর কি? এখনো অবধি ভিকটিমের মোবাইল মিসিং।
আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপাতত বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন, আর এলাকাটা একবার তন্ন তন্ন করে খুঁজে দেখুন মার্ডার ওয়েপনটা যদি পাওয়া যায়। রাইট স্যার। হ্যাঁ, আর বাড়ির লোকের সাথে আমি একবার কথা বলবো, ওদের একবার থানায় আসতে বলবো। আপনার স্বামী কি করতেন? ওর একটা ছোট মুদির দোকান ছিল। কোথায়? ওই নোয়াপাড়া বাজারে। সেদিন কি উনি দোকানেই গিয়েছিলেন? হ্যাঁ, বাবা সকাল সকালই দোকান খোলেন, ওই সকাল 8টা নাগাদ। তারপর দুপুরবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার বিকেল 5টার সময় গিয়ে দোকান খোলেন। রাতে দোকান বন্ধ করতেন কখন? হ্যাঁ, ওই 10টা নাগাদ শাটার ফেলে 10:30 নাগাদ ফিরে আসতো। কাল রাতে উনি যখন বাড়ি ফিরলেন না, আপনারা খোঁজ খবর নেননি? আসলে বাড়িতে আমরা দুজনই মেয়ে মানুষ, তো সেজন্য অত রাতে বেরিয়ে আর খোঁজ খবরটা করতে পারিনি। গোবিন্দবাবুর তো মোবাইল ছিল। হ্যাঁ, একটা ছোট ওই বোতামালা মোবাইল ছিল। ফোন করেননি ওনাকে? আমি অনেকবার করেছি, কিন্তু সেই বন্ধই বলছে। আজ সকালবেলাও করেছিলাম, কিন্তু বন্ধই তো বলছে। আচ্ছা, গোবিন্দবাবুর বয়স কত ছিল? এই তো ওই জ্যৈষ্ঠীতে 60 বছর পূর্ণ হতো। বুঝলাম, কিন্তু আপনার ছেলে কই? সকালেও তো ওকে দেখলাম না, আর থানাতেও এলো না। কি হলো, চুপ করে আছেন কেন? আমার ছেলে আসলে আমি ঠিক জানি না কোথায়। মানে আপনার ছেলে এখন কোথায় আপনি জানেন না, মানেটা কি? আসলে আমার স্বামী 5 দিন আগে অন্য একজনের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। হোয়াট? তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই। আপনারা থানায় রিপোর্ট করেছিলেন? না, আমরা করিনি। তবে 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 কি? তবে মুকুন্দ মাস্টার সম্ভবত করেছিলেন। মুকুন্দ মাস্টার কি? ওই যার বউকে নিয়ে আমার ছেলে পালিয়ে গেছে। মুকুন্দ মাস্টারের বাড়ি কোথায়? আমাদের পাড়াতেই। ওনার বউয়ের সাথে যে আপনার স্বামীর সম্পর্ক তৈরি হয়েছিল, এটা আপনি জানতেন? জানলে তো নিশ্চয়ই বাধা দিতাম, অশান্তি করতাম। কিন্তু বিশ্বাস করুন, আমাদের 3 জনের মধ্যে একজনেরও আমরা কেউ টের পাইনি। কবে জানতে পেরেছিলেন? আমার আজও মনে আছে, দিনটা ছিল রবিবার। এই যে এ কি দাদা, আপনি এরকম অসময়? অসময়ে না, দূর সময়ে। মানে কি বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার শ্বশুর শাশুড়ি কোথায়? ওনারা তো ভেতরেই আছেন। কি হয়েছে বলুন না। তাদের ডাকো, আজ একটা ইস্পট উস্পট করে তবেই বাড়ি যাব। আচ্ছা দাঁড়ান। বাবা, বাবা, কি হয়েছে? একটু বাইরে আসবেন। কি হয়েছে? আরে মা, মুকুন্দ যে, কি ব্যাপার? আপনার ছেলে কোথায়? ছেলে মানে অজয়? অজয় তো আজ ভোরবেলা কি একটা কাজে বেরিয়ে গেছে। কাজে গেছে না অকাজে গেছে? মানে মানে আপনার ছেলে আমার ওকে নিয়ে পালিয়ে গেছে। সে কি? হ্যাঁ, এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার বউ আমার কাজের টেবিলে চিঠি লিখে গেছে, আমি অজয়ের সাথে চললাম। তুমি ভালো থেকো, সুখে থেকো। কই চিঠি? দেখি দেখি চিঠিটা দেখি। আপনাদেরকে দেখাবো কেন? আমি এই চিঠিটা থানায় নিয়ে যাব। এইসব সামান্য ব্যাপারে তুমি থানা পুলিশ করবে? হ্যাঁ করবো। আপনাদের না হাওয়া একেবারে টাইট করে দেবো। তুমি আমাদের হুমকি দিচ্ছ? এত সাহস তোমার? হ্যাঁ দিচ্ছি। এখনো তো কিছুই করিনি গোবিন্দবাবু। যখন করবো না, তখন আপনাদের যে কি দুরবস্থা হবে আপনারা সেটা কল্পনাও করতে পারছেন না।
আচ্ছা, মুকুন্দ মাস্টার কোন থানাতে ডায়েরি করেছিল? সম্ভবত এই থানাতেই। আপনি একবার আমাদের জিডির খাতাটা চেক করবেন তো, দেখবেন তো ওখানে এরকম কোনো ডায়েরি জমা পড়েছিল কিনা। রাইট স্যার, আমি আজকেই দেখে নিচ্ছি। মুকুন্দ মাস্টারের কেসটা বুঝলাম, কিন্তু গোবিন্দবাবুর আর কোনো শত্রু ছিল? আমার স্বামীর কোনো শত্রু ছিল না স্যার, উনি মাটির মানুষ ছিলেন। তবে মাঝে মধ্যে ওই মাঝে মধ্যে কি ছেলের সাথে একটু লেগে যেত। মা চুপ করুন না। না, কেন চুপ করব? আজকে আমি আমার ছেলের সব কুকীর্তি ফাঁস করবো, সব বলবো আমি। যা যা বলার আছে বলে ফেলুন। হ্যাঁ বলবো, আমি সব বলবো। আমার ছেলে মোটেও ভালো ছিল না। ওই মুকুন্দ মাস্টারের বউকে নিয়ে পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে বাবা, আমার কিছু টাকা লাগবে। কেন? ভাবছিলাম যে ওই হাটে হাটে কাপড় বেচা বন্ধ করে একটা নতুন ব্যবসা করব। কি আবার ব্যবসা করবো? ওই ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা ফার্ম করব। তোকে আর তোর বউকে আমার ফার্মে পুষতে হিমশিম খেয়ে যাচ্ছি, আবার তুই ফার্ম খুলবি বলছিস? তাহলেই হয়েছে। তুমি জানো না এই ব্যবসার প্রফিট কত? একবার লাভের মুখ দেখলে না। দেখ, ওসব লাভ ক্ষতি আমার ভাল লাগছে না। হ্যাঁ, আমি আর তোকে একটা টাকাও দেবো না। টাকাটা দেবে না, তাই তো? না। বাবু এবারের মতো বলছি, টাকাটা দেবে কিনা? বললাম তো না। এই বুড়ো ভালো ভালো বলছি, টাকাটা দিয়ে দিই, না হলে কিন্তু আবার গলা ধরছি। এরপর কিন্তু গলাটা টিপতেও আমার হাত কাঁপবে না। সে কি, আপনার ছেলে বাপের গায়ে হাত তুলতো? এ তো রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে স্যার। আপনারা কখনো বাধা দেওয়ার চেষ্টা করেননি? ও কারোর কথাই শুনতো না ম্যাডাম, ভীষণ জেদি আর একগুঁয়ে ছিল। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি আপনার ছেলেকে সন্দেহ হয়? কি হলো স্যার, যা জানতে চাইছে তার উত্তর দিন। জানি না, তবে আমার ছেলে খুনটা করলেও করতে পারে, কিন্তু ও তো অনেক দিন থেকে নিখোঁজ, বাড়িতে নেই। আমি ঠিক জানি না। মুদির দোকানের মালিক গোবিন্দ দাসের হত্যার তদন্তে নেমে আমরা দুটো নাম পাই। এক, মুকুন্দ মাস্টার, যার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল ভিকটিমের ছেলে অজয়। দুই, অজয় দাস, ভিকটিম গোবিন্দ দাসের ছেলে। ভিকটিমের স্ত্রীর কথায় অজয় দাস একজন মারকুটে বেপরোয়া টাইপের মানুষ। এদের দুজনেরই কিন্তু প্রৌঢ় গোবিন্দ দাসকে হত্যার যথেষ্ট মোটিভ ছিল। যেহেতু অজয় দাস নিখোঁজ ছিল, তাই হত্যার তদন্তে নেমে আমরা প্রথমেই পৌঁছে যাই মুকুন্দ রায় ওরফে মুকুন্দ মাস্টারের বাড়ি। স্যার, আপনারা? আপনি তো আপনার স্ত্রী পালিয়ে যাওয়ার পর আমাদের থানায় জিডি করেছিলেন। হ্যাঁ, করেছিলাম, কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। মানে আমার বউও ফেরেনি, আর ওই মরকটটা এখনো বেপাত্তা। আপনি কি শিওর আপনার স্ত্রী অজয় দাসের সাথেই পালিয়ে গেছে? তাছাড়া আর কার সাথে পালাবে? চিঠিতে তো অজয়ের সাথেই চলে গেছে লিখে গেছে। আর এই তল্লাটে আর কটা অজয় আছে? আর সেই জন্য আপনার যাবতীয় রাগ গিয়ে পড়লো অজয়ের বাবা গোবিন্দ দাসের উপর, তাই তো? কেন? আমি কেন ওনার উপর রাগ করব? উনি তো কিছু করেননি। সে এখন পুলিশ দেখে আপনি বলছেন, কিন্তু খুনটা যে আপনি করেননি তার কি গ্যারেন্টি? না না, আমি বুড়োকে খুনটুন করিনি, বিশ্বাস করুন। আমি প্রতিশোধে বিশ্বাস করি না। তাছাড়া কি? তাছাড়া ওই রাতে আমি উকিলবাবুর বাড়ি ছিলাম। উকিলবাবুর সাথে সলা পরামর্শ করে রাত
12:15 দিকে আমি বাড়ি ফিরেছিলাম। উকিলবাবুর বাড়িতে কি করতে গিয়েছিলেন? আমি ঠিক করেছি আমার স্ত্রীকে ফেরাতে আমি আদালতের দ্বারস্থ হব, তাই আমি উকিলবাবুর বাড়ি গেছিলাম। কোন উকিল? তারাপদ সিনহা। এই তো মিলনপল্লীতে ওনার চেম্বার আছেন। বুঝলাম। তবে একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখতে চাই। ব্যাপার? কোন ব্যাপার? জানি না এসব বলা আপনাদের ঠিক হবে কিনা। আরে বলুন না। কিছুদিন আগে এই যে মাস্টার, শোনো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? তার আগে বলো মাসি, তুমি কেমন আছো? 3 কাল গিয়ে 1 কাল ঠেকতে চললো, কেমন আবার থাকবো। যাকগে, তোমার বইয়ের কোনো খবর পেলে? ও বোধহয় আর ফিরবে না। ফেরার জন্য কি আর কেউ পরপুরুষের সঙ্গে ঘর ছাড়ে নাকি? তবু আমি আশা ছাড়িনি মাসি। ছোট ছোট বাচ্চা দুটো ছেলে মেয়েকে রেখেও কতদিন বাইরে বাইরে ঘুরতে পারে, আমিও সেটাই দেখতে চাই। হ্যাঁ, মোহ কেটে গেলে ফিরে আসলেও আসতে পারে। তবে যদি ফিরে আসে তাহলে কিন্তু তুমি ওকে নিজ গুণে ক্ষমা করে দিও। ক্ষমা করে দেওয়া ছাড়া কি আর কোনো উপায় আছে? তবে হ্যাঁ, ওই অজয়ের বাচ্চাকে আমি ছাড়বো না। ওই বেটাকে আমি জেল খাটাবো। জেল খাটিয়ে আর কাজ নেই। ও ফিরলেও ওদের বাড়িতে যা অশান্তি, তাতে ও সুখে থাকবেও না। অশান্তি? কিসের অশান্তি? বৌমা। কি? বৌমার মতিগতি মোটেও ভালো নয়। সে কি? কেন? রাজুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। রাজু? কোন রাজু? ঘোষপাড়ার রাজু, ওই যে সারা দিন মোটর সাইকেলে চড়ে টোটো করে ঘুরে বেড়ায়, তোলাবাজি করে, গুন্ডা 1 নম্বরে। নাম শুনুনি? নাম শুনেছি। ওর সাথে বৌমার ইয়ে? তাহলে আর বলছি কি, শ্বশুর মোচনোষ্টি ধরে ফেলেছে। তাই জন্যই তো ওদের বাড়িতে আর কাক ছিল বসতে পারছে না। কথাটা সত্যি? সত্যি মিথ্যে জানি না, আমি তো সেই রকমই শুনলাম। কই সেদিন থানাতে গোবিন্দ দাসের স্ত্রী তো একথা একটাও বললো না। গুণী পরিবার স্যার, তাই ডবল ডবল কেচ্ছা বেরিয়ে পড়ুক সেটা চাইনি, বেমালুম চেপে গেছে। স্যার বলছি, রাজু দাগি আসামি। ও এর আগে অনেক অপরাধ করেছে। ওর এগেনস্টে অনেকগুলো কেস জমা পড়েছে আমাদের থানায়। আপনাকে আমি ফাইলগুলো দেখাবো। আচ্ছা তাহলে আসি মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রীর কেসটা আমি আলাদা করে দেখছি। নমস্কার। তার মানে খুনটা হয়েছিল রাত ঠিক 10টা থেকে 11টার মধ্যে? হ্যাঁ স্যার। আর রড বা ওই জাতীয় কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে বারবার মাথায় আঘাত করা হয়েছিল? এমনভাবে আঘাত করা হয়েছিল যাতে ভিকটিমের স্কাল ক্র্যাক করে যায়, এর থেকেই ব্রেন ড্যামেজ হয়। তার মানে? হ্যাঁ স্যার। তার মানে যে খুনটা করেছিল তার ভিকটিমের উপর প্রবল আক্রোশ ছিল। কিন্তু মোটিভটা কি সেটাই তো বুঝতে পারছি না। মোটিভ? সেটাই বিষয়। মুকুন্দ? মুকুন্দ? আচ্ছা, এটা বলা যেতে পারে যে গোবিন্দ দাসের ছেলে অজয় মুকুন্দর বউকে ইলোপ করায় তার মনের মধ্যে গোবিন্দ দাসের প্রতি প্রবল আক্রোশ তৈরি হয়েছিল, আর তাই থেকে সে প্ল্যান করে খুনটা করে। কিন্তু স্যার আমি তারাপদ উকিলের কাছে গিয়ে খবর নিয়েছিলাম। মুকুন্দ সেদিন চেম্বারে ঢুকেছিল সন্ধে 6:45, আর সেখান থেকে বেরিয়েছে রাত 11টারও পর। তাই নাকি? শুধু তাই নয়, আমি তারাপদ উকিলের সিসিটিভি ফুটেজও চেক করি। মুকুন্দ কিন্তু চেম্বারে বসেছিল ঠায়। তাহলে হাতের ওই লোক আর একজন কে স্যার? কে আবার? ভিকটিমের একমাত্র পুত্ররত্ন অজয় দাস। সেক্ষেত্রে যদি ভিকটিমের ছেলে অজয়ই খুনটা করে,
তার কিন্তু যথেষ্ট মোটিভ আছে। বাবা টাকা না দেওয়ায় ক্ষোভ এবং তার থেকেই আক্রোশ। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, হ্যাঁ বলুন বলুন। অজয় তো এখনো নিখোঁজ। সে কি এলাকায় ফিরে এসে এখন কোথাও গা ঢাকা দিয়ে আছে? হতেও পারে, আবার নাও হতে পারে। অজয়ের মোবাইল নাম্বার কিন্তু আমি সেদিন বৌমার থেকে নিয়েছিলাম। নাম্বারটা 24x7 আমাদের সাইবার সার্ভেলেন্সে রেখেছি। ফোনটা এখনো পর্যন্ত অফ। আচ্ছা, অজয়ের ফোনের লাস্ট টাওয়ার লোকেশন কোথায় দেখাচ্ছিল? আসানসোল। আর তারপর থেকেই বন্ধ। তার মানে অজয় মুকুন্দ মাস্টারের বউকে নিয়ে ওই ঝাড়খণ্ডের দিকেই গেছে। আমারও সেটাই মনে হয়। তাহলে বাকি রইল মাত্র একজন। কে স্যার? বৌমা। দেখুন, যা রটে তা কিছু তো সত্য বটে। হ্যাঁ, আপনি প্রতিমাকে থানায় ডাকুন, কথা বলবো। রাইট স্যার। আপনি কি করে জানলেন যে বৌমার বাইরের একজনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল? আমি তো ওদের দুজনকে একসঙ্গে বাইকে করে ঘুরতে দেখেছি স্যার। দুজন বলতে কোন দুজন? বৌমা আর রাজু। একবার দেখেছিলেন নাকি অনেকবার? অনেকবার 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 স্যার। আর এই ব্যাপার নিয়েই যে গোবিন্দবাবুর বাড়িতে এত অশান্তি, সেটা আপনাকে কে বলল? একদিন সন্ধ্যাবেলা আমি ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনি গোবিন্দদা চেঁচি চেঁচি বলছে, আমার বাড়িতে থাকতে গেলে পরপুরুষ নিয়ে এরকম বেলেদাপনা করা চলবে না। আপনি ঠিক শুনেছিলেন? একেবারে স্পষ্ট। এলাকার বয়স্কা মহিলা প্রতিমা দেবীর সাথে কথা বলার পর আমরা দাস বাড়ির পুত্রবধূ পৃথা দাস ও তার প্রেমিক রাজু সম্পর্কে বিস্তারিত জানার জন্য কয়েকটা ছোট ছোট টিম তৈরি করি। আমাদের টিম সিভিল ড্রেসে অত্যন্ত কৌশলে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে খোঁজ খবর শুরু করে। প্রথম আমরা তেমন সাফল্য না পেলেও পরে আমরা জানতে পারি প্রতিমা দেবী আমাদের ভুল ইনফরমেশন দেননি। এলাকার আরো অনেকে প্রতিমা দেবীর মতো রাজু আর পৃথাকে একসাথে অনেকবার দেখেছিল। এমনকি আমরা এও জানতে পারি যে পৃথা নিয়মিত রাজুর ভাড়ার ঘরে যাতায়াত করত। এরপরে আমাদের টিম রাজুকে থানায় তুলে নিয়ে আসে। বল বল বল। স্যার, আমি কিছু করিনি স্যার। বিশ্বাস করুন, কিচ্ছু করিনি স্যার। নতুন কেস? নতুন কোন কেস? ষষ্ঠী, তুমি কিছু জানো না? না, আমি কিছু জানি না। গোবিন্দ দাস খুন হয়েছে শুনেছিস তো? শুনেছি। আমরা যদি বলি খুনটা তুই করেছিস, কি হলো রাজু? এত ঘাবড়াচ্ছিস কেন? হ্যাঁ, আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে খুনটা তুই করেছিস। কি প্রমাণ আছে? সেদিন যখন তুই পুকুর পাড়ে গিয়ে লাশটা পাশে রেখে মাটি খুঁড়ছিলি না, তখন তোকে একজন লাশ সমেত দেখে। আমাকে দেখেছে? কি করে দেখলো? ওখানে তো কেউ ছিল। তুই একা ছিলি তাই তো? হ্যাঁ, তুই কিন্তু আমাদের ফাঁদে পা দিলি রাজু। এবার ভালোই ভালোই বলে দে ব্যাপারটা কি। আমি কিছু জানি না। আমি কিছু জানি না। যদি মুখ না খুলিস, তুই জানিস না কি অবস্থা করবো। লক্ষ্মী ছেলের মতো বলে দে। বলছি স্যার।
খুনটা আমি করেছি স্যার, কিন্তু বিশ্বাস করুন আমি নিজের ইচ্ছে খুনটা করিনি। আমাকে খুনটা করতে বলা হয়েছিল, আমাকে খুনটা করতে বলা হয়েছিল। এই প্ল্যানটা অন্য একজনের। এই প্ল্যানটা কার? এই পুরো প্ল্যানটা ছিল রিতার। ছাড়ুন না, কি করছেন? ছাড়ুন, ছাড়ুন না, কেন এরকম? ছাড়ুন, এরকম হেনস্থা করছেন কেন আপনারা? কি করেছি আমি? আচ্ছা পৃথা দেবী, আপনি পড়াশোনা কত দূর করেছেন? আপনারা এটা জানবার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? আরে আপনি বলুন না পড়াশোনা কত দূর করেছেন? উচ্চ মাধ্যমিক পাশ করতে পারিনি। তার মানে মাথায় এতগুলো কিলবিল করতে থাকা বুদ্ধি সত্ত্বেও আপনি পড়াশোনাটা করতে পারলেন না। কি কিলবিল বুদ্ধি বলতে? মাথায় বুদ্ধি না থাকলে কেউ শ্বশুরকে খুন করার অত নিখুঁত প্ল্যান করতে পারে? কি কি শ্বশুর? কার শ্বশুর? ওই এলাকায় আপনার শ্বশুর ছাড়া আর কারোর শ্বশুর খুন হয়েছে বলে তো আমাদের কাছে ইনফরমেশন নেই। বলুন শ্বশুরকে খুন করলেন কেন? আমি খুন করিনি, না খুনের প্ল্যান করেছি। আমি কিছু করিনি। কিন্তু যে আপনার শ্বশুরকে খুন করেছে সে তো বললো আপনার বুদ্ধিতেই মার্ডারটা করেছে। মিথ্যে কথা, রাজু মিথ্যে কথা বলছে। আমি কিছু করিনি, মিথ্যে কথা বলছে রাজু। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। পৃথা দেবী, আমি কিন্তু রাজুর নামটা একবারও বলিনি। আপনার প্রথমেই রাজুর নামটা মনে এলো কেন? কনস্টেবল, দেখুন পৃথা দেবী, আপনার কত বাধ্য প্রেমিক। আপনি উস্কানি দিলেন আর সুরসুর করে বাধ্য ছেলের মতো আপনার শ্বশুরকে খুন করতে বেরিয়ে পড়লো। কেঁদে কোনো লাভ নেই পৃথা দেবী। আপনার ওই অবৈধ প্রেমিক রাজুর ঘর থেকে আপনার শ্বশুরের ফোন আর সঙ্গে রক্ত মাখা লোহার রডটা পাওয়া গেছে। আপনাদের এগেনস্টে সব কিছু রয়েছে, প্লাস ওর নিজেও সব দোষ স্বীকার করেছে। এখন শুধু এইটুকুই জানার পালা যে আপনি আপনার শ্বশুরকে অত নৃশংসভাবে হত্যা করতে গেলেন কেন? আমার মা বাবা দু চোখে অনেক স্বপ্ন দেখে আমার বিয়ে দিয়েছিল। নিজেও অনেক স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম পড়াশোনা ঠিকঠাক করতে পারিনি, কি হয়েছে, সংসারটা মন দিয়ে করবো। কিন্তু 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 বিয়ের পর দেখি যে আমার স্বামী মদে আসক্ত, আমার থেকে বেশি পরস্ত্রীর প্রতি বেশি আগ্রহ। প্রতিদিন তুমি আজকেও মদ খাচ্ছ? রোজই তো খাই।
নতুন কি? এমন করছিস যেন আকাশ থেকে পড়ছিস। যাকে যা দুটো কাতলা মাছের পেটি ভালো করে ভেজে নিয়ে আয়, খেতে ইচ্ছা করছে। আমি পারবো না। কেন পারবি না কেন? কোথাকার কোন মহারানী তুই? শোনো, বর বসে বসে মদ খাবে আর বউ মদের জন্য চাট বানাবে, আমি পারবো না। কেন, কি হয়েছে? অনেক বই তো করে। কে কি করে আমি দেখতে যাব না। আমি তোমার কেনা দাসীপতি নই। এই কাকে কি বলছিস তুই? আমার টাকায় খাবি, পড়বি, ফুটানি মারবি আর আমার মুখে চোপা করবি? তোমার টাকা খাই পড়ি? হ্যাঁ, তোমার রোজগার আছে। বাবা যদি সংসার না চালাতো তাহলে এই সংসার চলতো না। বাবার মুদিখানার দোকানটা আছে বলে আমাদের খাওয়া পড়া হচ্ছে। ভাত খাওয়ানোর মুরত নেই, কিল মারার গোসাই। এই স্বামী সুখ আমার ভাগ্যে ছিল না, তবু দুটো ভাতের আশায় মুখ বুঝে শ্বশুর বাড়ি পড়েছিলাম। কিন্তু অজয় যেটা করলো আমি ভাবতে পারিনি। মুকুন্দ তার বউকে নিয়ে পালিয়ে গেল। আমি জানতাম মুকুন্দদা মিথ্যে অভিযোগ দেওয়ার লোক নয়, উনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করার লোক নয়। আমি জানতাম অজয়ই দোষী। তাই আমার স্বামী মুকুন্দ মাস্টারের বউকে নিয়ে পালিয়ে যাওয়ার পর রাগ করে আমি বাপের বাড়ি চলে যাই। ভেবেছিলাম কোর্টে ডিভোর্স ফাইল করব, কিন্তু আমার মা বাবা রাজি হলো না। আমার মা বাবা আমাকে বুঝুং বাজুং বুঝিয়ে আবার আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। আরে বৌদি যে, এই ভর দুপুর বেলা একা একা কোথায় যাচ্ছ? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। দেখি তুমি কাঁদছো নাকি? না না, আরে আমি কিন্তু তোমাকে ঠিকই চিনেছি। তুমি ওই অজয়দার বউ না? আমি কারোর বউ নই। এই ভর দুপুর বেলায় কোথায় যাচ্ছ? যাচ্ছি না, ফিরছি। কোথা থেকে? বাপের বাড়ি থেকে। হেঁটে? টোটো পেলাম না তাই। দেখো কাণ্ড, আমি আছি তো, চলো বাইকে ছেড়ে দিচ্ছি তোমাকে। না, এর তো সামনে, আমি হেঁটে চলে যাব। আরে আমি আছি তো, কিচ্ছু হবে না। বসো বসো, আমার বাইকে বসো, আমি নামিয়ে দিচ্ছি তোমাকে। বসো বসো, আর চোখের জলটা মশো। বসো 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 বসো। বসো। খুব অল্প দিনেই রাজুর সঙ্গে আমার একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছিল। তারপর সে বন্ধুত্ব পরিণত হয় প্রেমে, আর প্রেম পৌঁছে যায় গভীরতায়। রাজু, তোমার নামে এত কেস, যদি তোমার জেল হয়ে যায়? দূর, কি দূর? আমার খুব ভয় করে। খুব কষ্ট করে তোমাকে পেয়েছি আমি। তোমাকে আমি কিছুতেই হারাতে চাই না।
তোমাকে পেয়ে খুব খুশি পৃথা। ভাবছি শুধরে যাও। সত্যি বলছো? এসব বেআইনি কাজ আর করবো না। আমি খুব খুশি হয়েছি। বাবা আপনি? ছি 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 ছি, তোমাকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি, নিজের মেয়ের মতো ভালোবাসি, তুমি কিনা দিন দুপুরে একটা পরপুরুষের সঙ্গে দাঁড়িয়ে ফুর্তি করছো। তুমি তুমি আজ বাড়ি চল, তোমার একদিন কি আমার একদিন। কেন চুপ করবো? হ্যাঁ, ও বাইরে যা নয় তাই নোংরামো করে বেড়াবে, আর আর আমি চোখে ঠুলি দিয়ে মুখে গামছা বেঁধে বসে থাকবো? নোংরামো? কিসের নোংরামো? কাউকে ভালোবাসাটা নোংরামো, অপরাধ। মাথায় অন্য লোকের নামে সিঁদুর পরে অন্য লোকের সঙ্গে মেলামেশা করাটা অন্যায়। ও আচ্ছা, আর বাড়িতে একটা বউ থাকা সত্ত্বেও অন্যর বউকে নিয়ে পালিয়ে যাওয়াটা একটা মহৎ কাজ, তাই না? আর যে চিৎকারটা আমার উপর করছেন সেটা যদি ছেলের ছোটবেলা তাকে করতেন, ঠিকঠাক সময় তাকে যদি শাসনটা করতেন, এই দিনটা আমাদের দেখতে হতো না। আর মুকুন্দ মাস্টারের কাছেও তোমাদের নাকটা কাটা যেত না। সে যাই হোক, এ বাড়িতে থাকতে গেলে পরপুরুষের সঙ্গে ফুর্তি করা চলবে না। শুনুন, আমি রাজুকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। বৌমা, কি অনেক করে কথা বলছো তুমি? এ কি সম্ভব নাকি? সম্ভব কি সম্ভব না সেটা আমি বুঝবো। সব বিষয় আপনাদের এত নাক গলাতে হবে না। তাহলে তুমিও শুনে রাখো, আমি বেঁচে থাকতে এ বিয়ে হবে না, কিছুতেই না। সে কি ফোন? ওই বুড়োটাকে না মারলে তোমার আর আমার বিয়েটা হবে না। কিন্তু এসব ফোন খারাপই কি দরকার? পাতি ডিভোর্স নিয়ে নিলেই তো হয়। সেটা সম্ভব না, ওরা হতে দেবে না। এর আগেও আমি বলে দেখেছিলাম, ওরা রাজি হয়নি, এখন বললেও রাজি হবে না। তাহলে তুমি নিজেই কেস ফাইল করে দাও, যা খরচাপাতি লাগে আমি দিয়ে দেবো। তুমি নিজেই তো একটা ভাড়া বাড়িতে থাকো, তোমার বাড়িওয়ালা তো আমাকে ঘরেই ঢুকতে দেবে না। সেটাই তো। রাজু, তুমি আমায় বলেছিলে না যে এই সমস্ত বেআইনি কাজ তুমি সব ছেড়ে দেবে, শুধরে যাবে? একটা শেষবারের মতন এই কাজটা করে দাও প্লিজ। তাহলে আজ রাতেই
চল চল চল। আপনি কিন্তু ডিভোর্স দিয়ে রাজুকে বিয়ে করতে পারতেন পৃথা। রাজু যদি আপনার ডিভোর্সের খরচ খরচা দিতে পারতো তাহলে আপনার আলাদা ঘর ভাড়া নিয়ে থাকার খরচাটা একটু কষ্ট করে দিতে পারতো। কিন্তু আপনার মাথায় খুন চেপেছিল পৃথা, যার জন্য আপনার কঠোর থেকে কঠোরতম সাজা হবে। আপনারও হবে, আপনার প্রেমিক রাজুরও হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আইনের হাত কিন্তু খুব লম্বা। যারা অপরাধ করে আর যারা মুখোশ পরে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে, আইন কিন্তু তাদের কখনোই রেয়াত করে না। তাই যা করবেন বুঝে শুনে করবেন, কারণ জীবন কখনো রিটেকের সুযোগ দেয় না। একটাই জীবন, একটাই সুযোগ। সাবধান হও বাংলা।